নমস্কার, আমি অয়ন। একই কাণ্ড, পরপর দুবার হেরেছেন। এবারে তার দল গোহারা হেরেছে, তারপরেও হার মানতে রাজি নন। এখনো নজিরবিহীন ঘটনা রাজ্য রাজনীতিতে, হাইকোর্টেও নজিরবিহীন মামলা। কোনো দিন এখনো পর্যন্ত এ রাজ্যের রাজনীতিতে বা হাইকোর্টে এরকম হয়নি যে পরপর দুবার জয়ী প্রার্থীর জয় নিয়ে বা তার নিজের হার নিয়ে চ্যালেঞ্জ জানাতে গেছেন আরেক প্রার্থী, যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী। 2021-এ নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী হারিয়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। সেই সময় লোডশেডিং তত্ত্ব উঠে এসেছিল যে লোডশেডিং করিয়ে শুভেন্দু অধিকারী নাকি জয় পেয়েছেন। সেই মামলা, সেখানেও তিনি হার মানতে পারেননি। তারপরে ভবানীপুরে এসে তাকে জিততে হয়, আর সেই মামলা এখনো চলছে। 2021 থেকে আজকে 2026, 2026-এ ভবানীপুরে, মানে পরপর দুবার মুখ্যমন্ত্রী হারলেন। সেই ভবানীপুরের হারকেও তিনি মানতে পারেননি। আজকে এই যে 4 মে যখন ফল বেরোলো, পালা বদল হলো, তখনও তিনি হার মানতে পারেননি। আর এবার এই 1.5 মাস পরে তিনি হাইকোর্টে গেলেন। তিনি কিছুতেই হার মানতে পারছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। এপিজে আব্দুল কালাম বলেছিলেন, সাফল্যের গল্প পড়ে কোনো লাভ নেই, তাতে শুধু বাণী থাকে। ব্যর্থতার গল্প পড়া উচিত, কারণ সেখান থেকে সাফল্যের পথের খোঁজ মিলতে পারে। কিন্তু যিনি হারই মানতে পারছেন না, তার আর সাফল্য, তার আর কামব্যাক কিভাবে সম্ভব? তৃণমূল গোহারা হেরেছে, তার নিজের দল ভেঙে খান খান হয়ে গেছে 28 বছরের দল। তিনিও 15,000-এর উপর ভোটে হেরেছেন। বাইরে এসে অভিযোগ করেছিলেন তাকে নাকি মারতে মারতে বের করে দেওয়া হয়। তিনি কোনো এফআইআর করেছিলেন? তিনি কোনো থানায় অভিযোগ করেছিলেন? তিনি মিডিয়ার সামনে অভিযোগ করেছিলেন। কিন্তু আজকে 1.5 মাস পরেও তিনি হার কিছুতেই মানতে পারছেন না। চেয়ারের মোহ কিছুতেই কাটাতে পারছেন না, গদির মোহ কিছুতেই কাটাতে পারছেন না। একটু উদাহরণ দিই, তাহলে আপনাদের পরিষ্কার বিভিন্নভাবে আপনাদেরকে মনে করিয়ে দিতে পারবো। যেমন ধরুন 2011, খুব সাম্প্রতিক, কারণ পালা বদল তো বড়সড় হয়েছিল 2011 সালে। 2011 সালে 34 বছরের বাম সরকারের অবসান ঘটিয়েছিলেন এই মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে পরাজয় নিশ্চিত হওয়ার পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথ গ্রহণ অনুষ্ঠানে বুদ্ধদেব ভট্টাচার্য, বিমান বসু, অসীম দাশগুপ্ত তারা উপস্থিত ছিলেন। সৌজন্য হার মেনে নিয়েছিলেন। শুধু তাই নয়, পরাজয় যখন নিশ্চিত হয়েছিল, বুদ্ধদেব ভট্টাচার্যের কয়েক ঘন্টার মধ্যে রাজভবনে গিয়ে পদত্যাগপত্র দিয়ে এসেছিলেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় তো পদত্যাগই করলেন না। ওটাও নজিরবিহীন ছিল। এবং এটাও নজিরবিহীন যে হাইকোর্টে চলে গেলেন। 1996 সালের কথা বলি। 1996 সালে অটল বিহারী বাজপেয়ী একটা সরকার গড়েছিলেন, বিজেপি সরকার। 13 দিনেই ভেঙে গিয়েছিল সেই সরকার। অটল বিহারী বাজপেয়ী হুঙ্কার দিয়েছিলেন এবং সেই 13 দিনের সরকার প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফাও দিয়েছিলেন অটল বিহারী বাজপেয়ী। অটল বিহারী বাজপেয়ী তো খুব আদরের মেয়ে ছিলেন। সেই মেয়ে হার মানতে পারেননি। অটল বিহারী বাজপেয়ীর থেকেও শিক্ষা হয়নি তার, এটাই তো সব থেকে বেশি বোঝা যাচ্ছে। অটল বিহারী বাজপেয়ী তারপরে কামব্যাক করেছিলেন। 5 বছর রাজত্ব করেছেন, দেশের প্রধানমন্ত্রী ছিলেন 5 বছর এই অটল বিহারী বাজপেয়ী। তাঁরই নাকি অনেক ভাবধারার শিষ্য অটল বিহারী বাজপেয়ীর প্রশংসায় ভরিয়ে তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার কাছ থেকে কোনো শিক্ষা নেননি। 2024-এ লোকসভা নির্বাচনে আবকি বার 400 পার, এই আওয়াজ তুলেছিলেন নরেন্দ্র মোদী, অমিত শাহেরা। 240-এ এসে ঠেকেছিলেন। কিন্তু তারপরে নিজেদের কিছুটা ভুল বুঝতে পেরে, নিজেদের স্ট্র্যাটেজি চেঞ্জ করে হার মেনেছিলেন। হ্যাঁ, 240টা পাওয়া মানে তো হার সেরকম ভাবে হলে, কিন্তু সেই হার থেকে শিক্ষা নিয়েছিলেন নরেন্দ্র মোদীরা। আর তাই পরপর বিভিন্ন রাজ্যে ক্ষমতায় এসেছে বিজেপি সরকার। ইন্দিরা গান্ধী কি করেছিলেন?
ইন্দিরা গান্ধী যেটা করেছিলেন, ইন্দিরা একসময় বলা হতো ইন্দিরা ইজ ইন্ডিয়া। ইন্দিরা গান্ধীর দাপট তখন ভয়ঙ্কর। ইন্দিরা গান্ধীও ভোটে হেরেছিলেন। জরুরি অবস্থার মূল্য দিতে হয়েছিল এই ইন্দিরা গান্ধীকে। নিজের গড় উত্তরপ্রদেশ থেকেই হেরেছিলেন, যার নাম কোনোদিন শোনা যায়নি। তিনি তো শুভেন্দু অধিকারীর কাছে হেরেছেন। আর ইন্দিরা গান্ধী যার কাছে হেরেছিলেন তিনি রাজনারায়ণ। তারপরে হার মেনে নিয়েছিলেন, তারপরেও কামব্যাক করেছেন, লড়াই করেছেন। 1980 সালে ফের প্রধানমন্ত্রী হন ইন্দিরা গান্ধী। এই হচ্ছে রাজনৈতিক শিক্ষা। এতদিন ধরে আমরা সাংবাদিকতা করতে গিয়ে আমরা এটাই দেখেছি, এতদিন ধরে এইগুলোই দেখেছি। আর সেই কারণেই এবারের এই বিষয়টা নজিরবিহীন মনে হচ্ছে। 2024-এ আবকি বার 400 পার বলার পরেও 240-এ আটকে গিয়েছিল বিজেপি, নরেন্দ্র মোদী। তারপরেও কামব্যাক। আর যেখানে যেখানে কংগ্রেসের চরিত্র কি, কংগ্রেস হচ্ছে যেখানে হারবে সেখানে ইভিএম খারাপ, সেখানে ইভিএমে কারচুপি, এটাই রাহুল গান্ধীর অজুহাত। আর যেখানে যেমন তামিলনাড়ুতে কংগ্রেস অনেকটা এগিয়ে গেছে, সেখানে ইভিএমে কারচুপি হয়নি, সেখানে গণনায় কারচুপি হয়নি, হারলেই ইভিএমে কারচুপি। আচ্ছা, যদি হারলেই ইভিএমে কারচুপি হতো তাহলে নরেন্দ্র মোদী 240-এ এসে ঠেকলেন, তখন ইভিএমে কারচুপি হয়নি? এই প্রশ্নগুলোই তো ওঠে। আর এই যে মমতা বন্দ্যোপাধ্যায়, দেখা যাচ্ছে চুনোপুটি থেকে রাঘব বোয়াল কি তৈরি করেছেন। এক একজন দুর্নীতির বাদশাহ, এক একজন দুর্নীতির সম্রাট। রাজপ্রাসাদ গ্রামে গ্রামে, শহরে শহরে, মফস্বলে মফস্বলে। আর সেই মমতা বন্দ্যোপাধ্যায় কামব্যাক করবেন কিভাবে? তিনি তো হারই মানতে রাজি নন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ছাড়তেই রাজি নন। কিন্তু তার দলের যারা বেসুরো তারা যাক, আবার নতুন করে দল করবেন, সেই স্বপ্নে কি বিহ্বল? এই 72-73 বছর বয়সে তিনি আবার দল করবেন, তাই কি হাইকোর্টে গেলেন যে হাইকোর্ট বলবে না না না, একেবারেই স্বচ্ছ ছিল না গণনা, গণনায় কারচুপির জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় হেরেছেন। এই মামলাও তো আগামী 6 বছর পর্যন্ত চলতে পারে। তারপর কি পদক্ষেপ মমতা বন্দ্যোপাধ্যায়ের? হার মানতে হয়, হার মানা গ্লানি, কিন্তু সেখান থেকে শিক্ষাও হচ্ছে কামব্যাকের সব থেকে বড় হাতিয়ার।